বগুড়া ৬ আসনে তারেক রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে ঠাকুরগাঁও ১-এ মির্জা ফখরুলের মনোনয়নও। ঘন কুয়াশার তীব্র শীতে দেশের বিভিন্ন জায়গায় বেড়েছে জনদুর্ভোগ, হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন। আরেকটি মাইল ফলকে মুস্তাফিজ, বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে কম বয়সে ৪০০ উইকেট নেয়ার কৃতিত্ব। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। বগুড়া ৬ আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মনোনয়নপত্র বৈধ। রিটার্নিং কর্মকর্তা যাচাই বাছাই শেষে এই মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন। এদিকে বৈধ ঘোষণা করা হয়েছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র। এদিকে ঢাকা ১৫ আসনে বৈধ ঘোষণা করা হয়েছে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের মনোনয়নপত্র। জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমান বগুড়া ৬ আসনে প্রার্থী হতে মনোনয়নপত্র দাখিল করেছিলেন। এর পাশাপাশি তিনি ঢাকা ১৭ আসন থেকেও নির্বাচন করছেন। মনোনয়নপত্র বাছাই এরই মধ্যে বগুড়া ৬ আসনে তারেক রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। তারেক রহমান গত ২৫ ডিসেম্বর লন্ডন থেকে দেশে ফিরেছেন। এরপর তিনি জাতীয় পরিচয়পত্র নিবন্ধন করেন এবং ভোটার হন। ঢাকা ৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ইশরাক হোসেনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। মনোনয়নপত্র বৈধ ঘোষণার পর তিনি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন। তিনি দলের নেতাকর্মী সহ নিজ এলাকার ভোটারদের ধন্যবাদ জানান। একই সঙ্গে আচরণবিধি মেনে চলার অঙ্গীকার ব্যক্ত করেছেন বিএনপির এই নেতা। আসন থেকে ধানের শীষ মার্কা নিয়ে আমার মনোনয়ন পত্রটি বৈধ ঘোষণা করা হয়েছে। আলহামদুলিল্লাহ, আমরা যে কোনো ধরনের সহযোগিতা করতে প্রস্তুত রয়েছি। যেহেতু বিএনপি একটি বড় দল, আমাদের সংগঠন রয়েছে, আমরা একটি শান্তিপূর্ণ এবং গণতান্ত্রিক এবং সকলেই যাতে ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে যার যার পছন্দসই মার্কায় তারা ভোট দিতে পারেন অথবা প্রার্থীদেরকে ভোট দিতে পারেন, সেটি নিশ্চিত করার জন্য আমরা সকল কিছু করার জন্য প্রস্তুত রয়েছি। প্রার্থী হিসেবে, একজন নাগরিক হিসেবে এটি আমি রিটার্নিং কর্মকর্তাকে জানিয়ে এসেছি। দর্শক, বেগম খালেদা জিয়ার সমাধি প্রাঙ্গণে আজও শ্রদ্ধা জানাচ্ছেন সাধারণ মানুষ। সেখানেই আছেন আমাদের সহকর্মী শুভ মাহফুজ, সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। শুভ, আপনি তো বেগম খালেদা জিয়ার সমাধি প্রাঙ্গণে আছেন, আজ সাধারণ মানুষের উপস্থিতি সেখানে কেমন দেখতে পাচ্ছেন জানাবেন। في جنات النعيم ثلة من الأولين وقليل من الآخرين على سرر موضونة। শুভ, শুনতে পাচ্ছেন? খালেদা জিয়ার মৃত্যু পরবর্তী তার সমাধিতে নেতাকর্মীদের হাজার হাজার নেতাকর্মীরা এখানে প্রতিনিয়ত আসছেন। আমরা গত বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে তার সমাধিস্থল কিন্তু জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। এরপরই আমরা দেখতে পাচ্ছি এরপর থেকেই বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত হাজার হাজার নেতাকর্মী এসে এখানে শ্রদ্ধা নিবেদন করছেন, তার জন্য দোয়া করছেন। গতকালকে শুক্রবারও আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একই দৃশ্য দেখেছি। ক্ষণে ক্ষণে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা, বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এখানে এসে বিএনপির চেয়ারপারসনের প্রতি শ্রদ্ধা নিবেদন করছেন, তার জন্য দোয়া করছেন, মুনাজাত করছেন। আমরা আজকেও ঠিক সকাল থেকে একই দৃশ্য দেখছি। দুপুর ১৫-১২টার দিকে জাতীয়তাবাদী মহিলা দলের সাথে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এসে এখানে শ্রদ্ধা নিবেদন করেছেন। তিনি শ্রদ্ধা নিবেদন শেষে আমাদের গণমাধ্যমের সাথে কথা বলেছেন। তিনি যেটা বলছেন, আসলে বেগম খালেদা জিয়া যে আপোষের নেত্রী, তিনি কখনো অন্যায়ের সাথে মাথা নত করে নেই। ১/১১ সরকারের সময় ২০০৭ সালে তাকে নানানভাবে রাজনীতি থেকে মাইনাস করতে চেয়েছিল, দেশ থেকে তাকে বাধ্য করতে চেয়েছিল, কিন্তু আসলে তিনি কোনোভাবেই মাথা নত করেনি। এরপরে যখন শেখ হাসিনার স্বৈরাচার সরকারের শুরু থেকে একেবারে শেষ পর্যন্ত ২০১৮ সালে এসে যখন তাকে কারারুদ্ধ করা হয়, তখন তার প্রতি নানা চাপ প্রয়োগ করা হয়েছে যে তাকে রাজনীতি থেকে সরে যাওয়ার জন্য, কিন্তু কোনোভাবেই কিন্তু তিনি দেশ এবং দেশের মানুষের জন্য আপোষ করেনি। এরপরেই আমরা দেখেছি ২৪-এর গণ অভ্যুত্থানের পর আমরা দেখেছি তাকে যারা কারা অন্তরীণ করেছে, তার উপর যারা নির্যাতন করে, তাদের প্রতিও তিনি কোনো বিদ্বেষ বা কোনো ধরনের প্রতিশোধ পরায়ণ এই ধরনের কোনো একটি বাক্য বা একটি শব্দ ব্যবহার করেন। এরপরে আপামর জনতার যে শ্রদ্ধা, তার প্রতি সম্মান, সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এখানে শুধুমাত্র বিএনপি না,
সাধারণ শ্রেণী পেশার মানুষ, বিভিন্ন দল মত নির্বিশেষে সবাই এসে এখানে শ্রদ্ধা নিবেদন করছেন। অনেকে তাদের সন্তান সন্ততিদেরকে নিয়ে আসছেন, অনেকে তাদের নতুন প্রজন্ম যারা তাদেরকে এখানে নিয়ে আসছেন, এসে বেগম খালেদা জিয়া সম্পর্কে তারা জানাচ্ছেন এবং তার প্রতি যে মানুষের অঢেল ভালোবাসা এবং তার প্রতি যে মানুষের শ্রদ্ধা, সেটি কিন্তু আসলে নতুন প্রজন্মকে অভিভাবককে এসে এখানে জানাচ্ছেন। আমরা এখানে দেখছি অনবরত কোরআন তেলাওয়াত করা হচ্ছে, বিভিন্ন মাদ্রাসা শিক্ষার্থীরা তারা এখানে কোরআন তেলাওয়াত করছে। গতকালকেও আমরা দেখেছি, আজকেও দেখেছি মাদ্রাসা শিক্ষার্থীরা এসে এখানে কোরআন তেলাওয়াত করছে, করে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করছেন। মোটামুটি তার প্রতি যে শ্রদ্ধা। আপনাকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তীতে আপনার সঙ্গে আবারও যোগাযোগ করার চেষ্টা করব। পরাজিত শক্তির বাধা অতিক্রম করে সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে এগিয়ে যেতে হবে জানিয়েছেন তথ্য ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সকালে সিলেট প্রেস ক্লাবে পিআইবি আয়োজিত নির্বাচন বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন। তিনি আরও জানান, ভোটের সময় বিভিন্ন জায়গাতে কিছুটা রাজনৈতিক উত্তেজনা থাকতেই পারে, তা প্রশমনে সরকার কাজ শুরু করেছেন। উপদেষ্টা জানান, গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে অপশক্তিকে প্রতিহত করা হয়েছে, বাকি চ্যালেঞ্জগুলিও সরকার মোকাবেলা করতে পারবেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ। একটা স্বৈরাচারী শাসন ব্যবস্থা যখন থাকে তখন সকল ব্যবস্থাতেই তার লোকজন ঢুকে পড়ে, মনস্তত্ত্ব ওরকম হয়ে যায়। সেটার বিপরীতে দাঁড়িয়ে আমরা এই নির্বাচনটা আয়োজন করছি একটা গণ অভ্যুত্থানের শক্তির উপর দাঁড়িয়ে। সেখানে পরাজিত শক্তি কিছু বাধার সৃষ্টি করতে পারে, সে বাধাগুলো আমাদেরকে মোকাবেলা করতে হবে। আমার তো মনে হয় পরাজিত শক্তির পক্ষে কোনো রকমেরই জনমত নেই। যেখানে কোনো রকমেরই জনমত না থাকে সেইখানে চ্যালেঞ্জগুলো জনগণকে সাথে নিয়ে আমরা মোকাবেলা করতে পারবো ইনশাআল্লাহ। ঘন কুয়াশার তীব্র শীতে রাজধানী ছাড়াও দেশে বিভিন্ন জায়গায় বেড়েছে জনদুর্ভোগ। সীমান্ত জেলা কুড়িগ্রামে মৃদু শৈত্যপ্রবাহের কারণে বিপাকে পড়েছে সাধারণ মানুষ। সকাল থেকে ঘন কুয়াশায় ঢেকে থাকছে ব্রহ্মপুত্র, তিস্তা এবং ধরলার বিস্তীর্ণ চর। এতে চরম দুর্ভোগে রয়েছে এই অঞ্চলে বসবাসরত সাধারণ মানুষ। রাজারহাট কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার জানান, সকালে জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 10 ডিগ্রি সেলসিয়াস। এদিকে কনকনে ঠান্ডা বাতাস আর ঘন কুয়াশায় কাহিল গাইবান্ধার জনপদ। সকাল থেকে বিকেল পর্যন্ত সূর্য না ওঠায় কাজে যেতে পারছেন না শ্রমজীবীরা। সড়ক এবং মহাসড়কে হেডলাইট জ্বেলে চলাচল করছে যানবাহন। রাজধানীতে জেঁকে বসেছে শীত। দর্শক, এই মুহূর্তে হাতিরঝিলে আছেন আমাদের সহকর্মী মোবাশির আহমেদ। সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। মোবাশির, আজ আবহাওয়া অধিদপ্তর থেকে শীতের ব্যাপারে কোনো তথ্য জানানো হয়েছে কিনা? জি শোভা, আপনি যেমনটা বলছিলেন যে আবহাওয়া অফিসের যে সর্বশেষ আপডেট সেটি যদি আপনাকে বলতে যাই, আমি যে চলতি সপ্তাহে আবহাওয়ার যে আপডেট দেওয়া হয়েছে আবহাওয়ার ওয়েবসাইটে, সেটা হলো যে চলতি সপ্তাহে কিন্তু বাংলাদেশ সহ মানে সারা দেশ সহ ঢাকায় 4 থেকে 5টি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে বলে আমরা জানতে পেরেছি। এছাড়া ওই যে 4টা শৈত্যপ্রবাহ বসবে তার মাঝে 2টা শৈত্যপ্রবাহ হবে প্রায় 8 থেকে 10 ডিগ্রি সেলসিয়াসের মতো, এবং তীব্র থেকে মাঝারি আকারে যেটা সেটা হবে হলো 4 থেকে 6 ডিগ্রি সেলসিয়াসের মতো। এছাড়া আমি যদি আপনাকে আরো একটি বিষয় জানিয়ে রাখতে চাই যে এই যে তীব্র শীত, অর্থাৎ গেল 1 সপ্তাহ ধরে ঢাকা শহরে এবং ঢাকা সহ সারা দেশে যে তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে, এতে কিন্তু সবচেয়ে বেশি ভুক্তভোগী আসলে খেতে খাওয়া মানুষ। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে হাতিরঝিলে যেভাবে একজন মানুষ কম্বল মুড়ি দিয়ে শুয়ে আছে, এমনই ভাবে ঢাকা শহরের বিভিন্ন জায়গায় অর্থাৎ সড়কে, রাস্তার পাশে এভাবেই কিন্তু খেতে খাওয়া মানুষজন কেউ হয়তো বা কাজ না করে দিন কাটাচ্ছে, আবার কেউ স্বল্পয়ে দিন কাটাচ্ছে বলে আমরা তাদের সাথে কথা বলে জানতে পেরেছি। তাছাড়া আরো একটি বিষয় যদি জানি যে এই যে শৈত্যপ্রবাহ, এটি কিন্তু আবারও যদি আপনাকে বলি যে আগামী 7 দিন চলমান থাকবে, এবং এই যে শৈত্যপ্রবাহ সেটি কিন্তু আরো তীব্র হতে পারে, এবং সর্বোচ্চ তাপমাত্রা 4 থেকে 6 এবং সর্বনিম্ন তাপমাত্রা 4 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস আসতে পারে বলে আমরা জানতে পেরেছি। তো এই ছিল আমার কাছে হাতিরঝিল থেকে আবহাওয়ার সর্বশেষ। মোবাশির, আপনাকে অসংখ্য ধন্যবাদ। খেলার খবরে থাকছে ক্রিকেট প্রসঙ্গ।
বর্ণাঢ্য ক্যারিয়ারে আরেকটি মাইল ফলক ছুঁলেন কার্টার মাস্টার মুস্তাফিজ। বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে টি-20 ক্রিকেটে সবচেয়ে কম ম্যাচে 400 উইকেট নেওয়ার কৃতিত্ব দেখিয়েছেন মিস্টার ফেস। শুক্রবার সিলেটে বাংলাদেশ প্রিমিয়ার লিগে দিনের দ্বিতীয় ম্যাচে স্বাগতিক সিলেট টাইটান্সের বিপক্ষে 24 রানে 3 উইকেট নিয়েছেন মুস্তাফিজ। সেখানে সিলেট অধিনায়ক মেহেদী হাসান মিরাজকে আউট করে টি-20তে বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে দ্রুততম 400 উইকেট নেওয়ার মাইল ফলকে পৌঁছান মুস্তাফিজ। 315টি ম্যাচ খেলে এই রেকর্ড গড়েছেন তিনি। বাংলাদেশি বোলারদের মধ্যে টি-20 ফরম্যাটে সবার আগে 400 উইকেট নেন সাকিব আল হাসান। ক্রিকেটের সংক্ষিপ্ত ভার্সনে 468টি ম্যাচে 507 উইকেট নিয়ে বাংলাদেশি বোলারদের মধ্যে সবচেয়ে বেশি উইকেট দখলের রেকর্ডটিও তার। তবে টি-20 ফরম্যাটে সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকায় সাকিব আছেন 5 নম্বরে। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দুপুর 2টায়। একটা রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। সঙ্গে থাকায় সবাইকে ধন্যবাদ।